সারা দেশে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে ব্যাহত বার্ষিক পরীক্ষা দাবি না মানা পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা, উদ্বিগ্ন শিক্ষকরা। চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম পারিবারিক আদালত। বাসায় বসেই করা যাবে মামলা, অনলাইনে শেষ পুরো প্রক্রিয়া। পার্বত্য চুক্তির 28 বছরেও ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি। ভূমি সমস্যা আর আলাদা ভোটার তালিকা না হওয়ায় মূল অন্তরায় দাবি বাসিন্দাদের। এবং পাবনায় শুটকির চাতালে বেড়েছে ব্যস্ততা। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে কর্মযোগ্য। লবণ ও মাছের দাম বেশি হওয়ায় কমেছে উৎপাদন। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন জনপদে। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর অনেক। দেশজুড়ে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি গড়িয়েছে দ্বিতীয় দিনে, আর এতে ব্যাহত হচ্ছে বার্ষিক পরীক্ষা। আর দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন শিক্ষকরা, যাতে করে উদ্বিগ্ন অভিভাবকরাও। এছাড়াও প্রাথমিক যারা শিক্ষকরা আছেন তারাও 11 যে স্কেল সেই গ্রেডে উন্নতি সহ 3 দফা দাবিতে এখন পর্যন্ত কর্মবিরতি পালন করছেন। যে সাম্প্রতিক সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে, বালিক উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ, এবং তার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন দেখতে পাচ্ছি আরও ফেরদাউস সোহাগ বরিশাল থেকে। তবে শুরুতেই ময়মনসিংহে চলে যেতে চাচ্ছি ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনার মাধ্যমে জানতে চাই যে দাবির বিষয়ে শিক্ষকরা এখন পর্যন্ত কি বলেছেন? তারা শ্রেণীকক্ষে ফেরার জন্য ঠিক কতদিন সময় তারা দাবি চালিয়ে যাবেন বলে কোনো কিছু জানিয়েছেন কিনা, জানতে চাই আপনার মাধ্যমে। আমি রয়েছি ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এবং এটি অত্যন্ত প্রাচীন একটি বিদ্যাপীঠ এবং সবসময় বরাবরের মতো তারা রেজাল্টের দিক দিয়ে শীর্ষে অবস্থান করে। এবং তারা যেটা বলছিলেন যে তাদের যে সরকারি মাধ্যমিক যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে তাদের 54 বছরের ইতিহাসে তারা এই প্রথমই একটি শক্ত কর্মসূচির দিকে রয়েছে। তাদের যে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি রয়েছে তাদের 3 দিনের যে কর্মসূচি রয়েছে তার মধ্যে কর্মবিরতি, তার মধ্যে আজকে দ্বিতীয় দিন চলছে। এবং আজকে ময়মনসিংহে যতগুলো সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সবগুলোতেই কিন্তু আজকে যেহেতু বার্ষিক পরীক্ষা চলছে শিক্ষার্থীদের, সব পরীক্ষায় কিন্তু মোটামুটি বন্ধ রয়েছে। এবং তাদের যে মূলত 4টি দাবি, সেই বিষয়টি তারা অনড় রয়েছে, যেখানে সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডের বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার ভুক্ত করে দ্রুত সময়ের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গ্যাজেট প্রকাশ, বিদ্যালয় পরিদর্শন শাখার সকল শূন্য পদের নিয়োগ পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ 3 কর্মদিবসের মধ্যে প্রদান, এবং সেই সাথে 2015 সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের 3 বা 2 ইনক্রিমেন্ট সহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গ্র্যাজুয়েট প্রকাশ করার কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা সবাই এখানে রয়েছেন। মূলত এখানে 53 জনের মতো শিক্ষক রয়েছেন, 2100 শিক্ষার্থী রয়েছেন। বিভিন্ন শ্রেণীকক্ষের কিন্তু বা যারা রয়েছে তাদের কিন্তু বার্ষিক পরীক্ষা চলছে, নির্বাচনী পরীক্ষা চলছিল। কিছু কিছু ক্লাসের 5টি থেকে 6টি মতো পরীক্ষা চলছিল, সবগুলোই কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে তাদের কর্মবিরতির কারণে। আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার খাতাগুলো থরে থরে সাজিয়ে রাখা রয়েছে। মূলত এই বিদ্যালয়টি শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর থাকে এবং বেশ কয়েকদিন ধরে, মূলত 2 দিন ধরে কিন্তু একেবারে স্থবির অবস্থায় রয়েছে। এবং শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরাও বেশ চিন্তিত। অভিভাবকরাও বলছেন যে যেহেতু একটি শিক্ষার্থী সারা বছর তাদের একটি প্রিপারেশন থাকে, বার্ষিক পরীক্ষায় তারা ভালো ফলাফল করবেন বা পরীক্ষা দিবেন, অংশগ্রহণ করবেন, সেখানে হঠাৎ করে এই ধরনের কর্মসূচি তাদেরকে একটি মানসিক চাপও সৃষ্টি করছে। এবং যেহেতু অনেক শিক্ষার্থী স্কুলমুখী হচ্ছে না, সেই জায়গা থেকে এটি শিক্ষার্থীদের এবং অভিভাবকদের মনেও কিন্তু একটি দাগ পেয়েছে। অন্যদিকে শিক্ষকরা যেটা বলছেন যে দীর্ঘদিন ধরে তাদের পদোন্নতি থেকে শুরু করে তাদের বেতন ভাতা এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু বৈষম্যের শিকার হয়ে আসছেন। এবং এর আগেও এই কর্মসূচির জন্য তারা শিক্ষা ভবনে অবস্থান করেছেন, বিভিন্ন দপ্তরে তারা চিঠি দিয়েছেন, আদালত পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন। এবং সবশেষ তারা বলছেন যে যখন তাদের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গেছে তখন তারা আসলে এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছিলেন। এবং আমরা বলছিলাম যেহেতু পরীক্ষা চলছে, এই পরীক্ষার যে ক্ষতিটি হচ্ছে সেটি তারা কিভাবে পোষাবেন। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সরকার যদি তাদের এই দাবিগুলো মেনে নেয়, তারা শুক্র শনি পরীক্ষা নিয়ে এই সমস্যাটি পোষাতে চান। তবে শিক্ষার্থী থেকে অভিভাবকরা যেটা বলছেন যে আসলে দিন শেষে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেভাবেই হোক এই সমস্যাটির একটি সমাধান তারা চান এবং যত দ্রুত সম্ভব তারা তাদের শিক্ষার্থীরা যেন পরীক্ষায় ফিরে আসে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সবশেষ অনেক। এবার বরিশাল জেলা স্কুলের দিকে একটু থাকতে চাই, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ,
নিশ্চয়ই এই যে বার্ষিক পরীক্ষার একটা রদবদল ঘটলো, শিক্ষার্থীরাও নিশ্চয়ই ক্লাসরুমে ফিরে যেতে চান। যাদের যাদের শিক্ষার্থীরা এখন পর্যন্ত কিছু জানিয়েছেন কিনা এই যে শিক্ষকদের অবরোধ, আর পাশাপাশি আর একটু জানতে চাই যে অভিভাবকদের যে মন্তব্য, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা আপনার, কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বরিশাল জিলা স্কুল সহ বরিশাল মেট্রোপলিটন এলাকায় মোট 5টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের সাথে কলেজ। সেটিকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা জানি যে বরিশালে 4টি মোট মাধ্যমিক সরকারি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে একটি অন্যতম হচ্ছে জিলা স্কুল। এই জিলা স্কুল সহ অন্য যে 4টি স্কুল রয়েছে, কোনো স্কুলে আজকে কিন্তু এই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আমরা জানি যে শিক্ষকদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের কারণেই কিন্তু এই পরীক্ষা বন্ধ রয়েছে। এই যে যাদেরকে ক্যামেরায় দেখা যাচ্ছে, এরা কিন্তু এখানকার শিক্ষক এবং তারা কিন্তু ক্লাসের মধ্যে না থেকে এখন কিন্তু বাহিরে রয়েছেন, অর্থাৎ পরীক্ষা না হওয়ায় যেটি করা হয় আর কি। আর আমরা যদি দেখাই, শিক্ষার্থীরা যেমন 10টা পর্যন্ত, 10:30, 11টা পর্যন্ত ছিল, এরপর কিন্তু তারা চলে গেছেন এবং এখন যারা মাঠে রয়েছে তারাও কিন্তু এখানকার শিক্ষার্থী। তারা তবে পরীক্ষার বাইরে যে তারা কিন্তু এখন খেলাধুলায় ব্যস্ত। আমরা দেখছি যে ফুটবল খেলছে। তো আসলে একটা জিনিস জানিয়ে রাখি যে মাধ্যমিক পর্যায়ের যারা শিক্ষক রয়েছেন তারা যে আন্দোলনে গেছেন, তাদের আন্দোলন কিন্তু অত্যন্ত যৌক্তিক এবং তারা কিন্তু শুরু থেকে যেটি বলে আসছেন যে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী অর্থাৎ সারা দেশের মানুষই কিন্তু এর সঙ্গে একমত। তবে সমস্যাটি হয়েছে একটি, সেটি হচ্ছে যে এই যে পরীক্ষা চলাকালীন সময় আন্দোলনের কারণে অভিভাবক এবং শিক্ষার্থী তাদের কিন্তু এক ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। তবে শিক্ষকদের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে গতকালকে রাতে শিক্ষকদেরকে কোনোভাবে শিক্ষক যারা আন্দোলনে তাদেরকে না ডেকে প্রধান শিক্ষকদের ডেকে এক ধরনের চাপ প্রয়োগ করে আজকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এতে তারা ক্ষুব্ধ হয়েছেন এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে কিন্তু আজকে তারা পরীক্ষা নেননি। এবং একটা জিনিস জানিয়ে রাখি, তারা যেটি বলছেন যে মাধ্যমিক স্তরের যে শিক্ষক রয়েছেন সরকারি, তাদেরকে যদি ডেকে আলোচনার টেবিলে আনা হতো তাহলে হয়তো তারা বিষয়টি অনেক সহজে হয়ে যেত। তাদেরকে আলোচনায় না ডাকার কারণেই কিন্তু আজকের এই বহিঃপ্রকাশ। এবং এটি তারা বলছেন যে যতক্ষণ না তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এটি চালিয়ে যাবেন, এমনকি আমাদেরকে কিছুক্ষণ আগে জানালেন। শিক্ষকবৃন্দ তারা যেটি বলছেন যে আসলে তাদের দাবি যৌক্তিক এবং না মানা পর্যন্ত তারা চালিয়ে যাবেন এই আন্দোলন। তবে অভিভাবকরা যেটি আমাদেরকে বলেছেন, অভিভাবকদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে শিক্ষকদের এই বিষয়টিকে তারা কোনোভাবেই নিতে পারছেন না। অভিভাবকদের দাবি হচ্ছে যে আন্দোলন করা যেতেই পারে, কিন্তু এই আন্দোলনের একটা সময় আছে, পরীক্ষার সময় নেই, আগে অথবা পরে। এতটুকুই ছিল বরিশাল থেকে এই যে আন্দোলন চলছে শিক্ষকদের, তার সবশেষ খবর। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে 3 দফা দাবিতে কর্মবিরতি, তার খোঁজ খবর রাখছিলাম। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফেরদৌস সোহাগ বরিশাল থেকে। এবার একটু মেহেরপুরের দিকে তাকাতে চাই, মুজাহিদ আল মুন্না আছেন। মুন্না, প্রসঙ্গ একটু ভিন্ন। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে আন্দোলন করছেন, কিন্তু ঠিক মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা তারা 11তম গ্রেডে উন্নতির জন্য 3 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সহকারী শিক্ষকরা তারাও কিন্তু শ্রেণীকক্ষে প্রবেশ করছে না। প্রশাসন কি বলছে? আপনি এখন পর্যন্ত কোনো প্রশাসনের কর্মকর্তার সঙ্গে কথা বলতে পেরেছেন কিনা জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আমি প্রথমে জানিয়ে রাখি, আমার কিন্তু সকালে জেলা প্রাথমিক যে শিক্ষা কর্মকর্তা ওনার সাথে কথা হয়েছে। উনি আমাকে বলেছেন যে আসলে এই যে দাবিটা চলছে সেটা যাতে বন্ধ করে শিক্ষকরা ক্লাসমুখী হয়, পরীক্ষামুখী হয়, সেই ব্যাপারে তারা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও আমি যদি মেহেরপুরের কথা বলি, মেহেরপুরের কিন্তু 3 উপজেলাতে মোট 308টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং সেখানে প্রায় 1850 জন সহকারী শিক্ষক রয়েছে, যারা বিভিন্ন দাবি 11 গ্রেডে উন্নতি সহ 3 দফা দাবিতে দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। তার মধ্যে গত কিছুদিন থেকে কর্মবিরতি পালন করছিল এবং গতকাল থেকে কিন্তু মেহেরপুর সহ সারা দেশেই প্রাথমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে এবং সেটি কিন্তু স্থগিত রেখেছে অধিকাংশ স্কুল। আমি সকালে উঠে অন্তত 10 থেকে 12টা প্রাইমারি স্কুলে গিয়েছি এবং সেখানে দেখেছি অধিকাংশ স্কুলেই কিন্তু শিক্ষার্থীরা এসে তারা পরীক্ষা না দিয়েই ঘুরে যাচ্ছে। তবে আমি ব্যতিক্রম পেয়েছি, কয়েকটা স্কুলে প্রধান শিক্ষক কিন্তু অভিভাবকদের সহযোগিতায় কিছু কিছু স্কুলে কিন্তু পরীক্ষা নিচ্ছে। অনেক এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে প্রাথমিক যে সহকারী শিক্ষক তাদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। অনেক মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না।
বাড়িতে বসেই 24 ঘন্টা করা যাবে পারিবারিক মামলা। সাক্ষী আইনজীবীদেরও আসতে হবে না বিচারকের সামনে। আর এমন নানা সুবিধা নিয়ে চট্টগ্রামে চালু হলো পারিবারিক আদালত। তবে ডিজিটাল এই কার্যক্রমকে জনপ্রিয় করতে হলে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই বলছেন আইনজীবীরা। কাজী মাহফুজের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ কিংবা মোহরানার টাকা আদায়ের মতো পারিবারিক মামলা আদালতে নিয়মিত ব্যাপার। মামলার পর চলে যায় বছরের পর বছর। পারিবারিক আদালতে এই চিরায়ত চিত্র পাল্টে গেছে চট্টগ্রাম আদালতে। মামলায় দীর্ঘসূত্রতা ও হয়রানি কমাতে ঢাকার পর এবার চট্টগ্রামে পারিবারিক আদালত চালু করেছে সরকার। পেপারলেস এই কার্যক্রমে শারীরিকভাবে বিচার প্রার্থীকে আর আদালতে আসতে হবে না। সাক্ষ্য প্রদান, সমনসহ সবকিছুই হবে ডিজিটালি। আইনজীবীরাও যে কোনো সুবিধাজনক স্থান থেকে কার্যক্রমে অংশ নিতে পারবেন। ঘরে বসে আমি ডেটের তারিখটা পাবো, আমার গেটের বর্তমান মামলার কোন অবস্থা, কোন পর্যায়ে আছে, ওই জিনিস আমি দেখতে পারবো। সঠিকভাবে সবকিছু বুঝতে পারবো, অনলাইনের মাধ্যমে সবকিছু জানতে পারবো। এখন আমরা উকিলের মাধ্যমে সবকিছু ভালোভাবে বুঝতে পারি না, ওনারা যেটা বোঝে আমরা সেটা বুঝি। এই ডিজিটাল আদালতে দ্রুত অনলাইনে মামলা করা, বাড়ি থেকে সেবা পাওয়া, ডিজিটাল নথি জমা, দিনরাত 24 ঘন্টা মামলা দাখিল এবং অনলাইন শিডিউলিং সহ যাবতীয় সুবিধা মিলছে। তবে বিষয়টি নতুন হওয়ায় আইনজীবী সহ বিচার প্রার্থীদের কাছে প্রক্রিয়াটি কিছুটা জটিলতা তৈরি করছে। মামলা করব, কোথায় যাব, কি করব, তারা কিন্তু এখন এই আদালতের মাধ্যমে অনলাইনে দেখতে পারবে যে আসলে কি অবস্থা। এমনকি আইনজীবী নির্বাচন থেকে শুরু করে ফাইলিং, সাক্ষী সবকিছু কিন্তু তারা অনলাইনে দিতে পারে। সাধারণ মানুষ এ ব্যাপারে কিছুই জানে না। এটাকে যদি এগিয়ে নিতে হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে, তাইলে প্রশিক্ষণের প্রয়োজন আছে। আসছে, আমরা ওনাদেরকে বিভিন্ন প্রসেসগুলো শিখিয়ে দিতেছি, কিভাবে মামলা দাখিল করবে, আদালতে ফাইলিং করার জন্য যতটুকু সহযোগিতা করা দরকার করতেছি। জিনিসটা জনবান্ধব হবে, খরচ কমবে, আপনার খুব দ্রুত সিদ্ধান্তটা পাবে। প্রযুক্তি নির্ভর এই আইনি সেবাকে সহজ ও জনপ্রিয় করতে সচেতনতা বাড়ানোর তাগিদ আইনজীবী নেতাদের। বিচারপ্রার্থী জনগণ এবং অ্যাডভোকেট সাহেবরা সবাই সুফল পাবে। শীঘ্রই আমাদের এই অডিটোরিয়ামে একটা কার্যক্রম শুরু করব। এই কম্পিউটারের উপর যারা আগ্রহী তারা এসে কাজ করে যাবে, আমাদের সাথে থাকবে, শিখবে, জানবে। আমরা সেটা এভাবে করব, বারের তত্ত্বাবধানেই হবে। বর্তমানে নগরীর সদরঘাট, কোতোয়ালি, চকবাজার ও কর্ণফুলী থানা এলাকার বাসিন্দারা পাচ্ছেন এই পারিবারিক আদালতের সেবা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম চুক্তির 28 বছর পূর্ণ হলো আজ। চুক্তির হাত ধরে পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলে হয়েছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সীমান্ত সড়ক। তবে অবৈধ অস্ত্র আর চাঁদাবাজির কারণে সংঘাতে কাঙ্ক্ষিত শান্তি ফেরেনি পাহাড়ে। গেল এক যুগে পাহাড়ে হত্যা হয়েছে 4 শতাধিক, আর অপহরণের শিকার 5 শতাধিক মানুষ। ফলে চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়াকে দুষছেন পাহাড়ের মানুষ। জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 1997 সালের 2 ডিসেম্বর দীর্ঘ 2 যুগ ধরে চলা রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাত বন্ধ ও পাহাড়ে শান্তি ফেরাতে করা হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। চুক্তির হাত ধরে পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলে নেওয়া হয়েছে ব্যাপক উন্নয়ন প্রকল্প। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি মেডিকেল কলেজ, সীমান্ত সড়ক ছাড়াও যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, যাতে অর্থনৈতিকভাবেও এসেছে সমৃদ্ধি। শান্তি চুক্তির 28 বছরেও প্রকৃত শান্তি ফিরেনি পাহাড়ে। তথ্য বলছে 2014 সাল থেকে গেল 12 বছরে পাহাড়ে 4 শতাধিক হত্যার ঘটনা ঘটেছে, আর অপহরণের শিকার 5 শতাধিক। মূলত 5টি আঞ্চলিক দলের রাজনৈতিক বিভক্তি, অবৈধ অস্ত্রের ব্যবহার ও চাঁদাবাজির কারণে সংঘাতে জড়িয়ে আছে পাহাড়। চুক্তির বাস্তবায়ন নিয়ে 2024 সাল পর্যন্ত গেল সরকারের তরফে 72টি ধারার মধ্যে 69টি বাস্তবায়িত হয়েছে বলা হলেও জনসংহতি সমিতি বলছে ভিন্ন কথা। সংগঠনটির দাবি, সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা, পুলিশ, ভূমি ব্যবস্থাপনা, বন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনে উদ্যোগ নেয়নি সরকার। আসলে বাস্তবায়নের তো দিন চলে গেছে, তারপরেও আমি দ্রুত বাস্তবায়ন চাই। এই যে এই পাহাড়ে যে সংঘাত, মারামারি, নানা ধরনের বিদ্বেষ, এগুলো আমি চাই না। চুক্তির পরে আমরা এখনো দেখি চাঁদাবাজি হচ্ছে, দেদারসে এখনো দেখছি আমরা সেই সন্ত্রাস বাহিনীর লোকজনই এখনো পার্বত্য চট্টগ্রামে
গুম করছে, হত্যা করছে, এখনো তারা অস্ত্রের ঝনঝনানি জিয়ে রাখছে। ভূমি সমস্যার নিরসন ও আলাদা ভোটার তালিকা প্রণয়ন না হওয়াকে চুক্তি বাস্তবায়নের মূল অন্তরায় মনে করছেন পাহাড়ের মানুষ। ফলে চুক্তি বাস্তবায়নে সরকারের এগিয়ে আসার আহ্বান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দ্বিতীয় শীর্ষ নেতা উষাতন তালুকদারের। জেলা প্রশাসকও স্থায়ী সার্টিফিকেট দিচ্ছে, আবার রাজাও সার্টিফিকেট দিচ্ছে। এখানকার ভূমি ঐতিহ্যগতভাবে উনি দায়িত্বে আছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এটা মানে পূর্ণাঙ্গভাবে আমরা এটা কিভাবে পরিচালিত হবে এইগুলো আমরা এখনো সরকারের পক্ষ থেকে বিভিন্ন যে প্রবিধানগুলো প্রণয়ন করার কথা এগুলো হয় নাই। বর্তমান অন্তর্বর্তী সরকার ও পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমি উদার আহ্বান জানাইতেছি, যাতে ওনারা উদার মন নিয়ে এগিয়ে এসে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে এগিয়ে আসেন। পার্বত্য অঞ্চলকে দেশের সামগ্রিক উন্নয়নের সাথে এগিয়ে নিতে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেয়ার দাবি পাহাড়ের মানুষের, যা এই অঞ্চলের সুষম উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ সহ স্থানীয় ও জাতীয় নিরাপত্তার সাথে অর্থনীতিকেও করবে সমৃদ্ধ। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদন দেখছিলাম। পার্বত্য চট্টগ্রাম চুক্তির যেই 28 বছর পূর্তি হয়েছে, সেই উপলক্ষেই গণসমাবেশ করছে পার্বত্য চট্টগ্রাম গণসংহতি সমিতি। আর এই নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি জিমনেশিয়াম মাঠ থেকে আমাদের সঙ্গে আছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, আপনার একটা প্রতিবেদন দেখতে পাচ্ছিলাম, আর এখন জানছে যে সমাবেশ চলছে, তো এই নেতাকর্মীরা কি বলছেন এই যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিষয়ে, জানতে চাই আপনার মাধ্যমে বিস্তারিত। অনেক যেটি হয়েছে যে প্রতি বছর নিয়ম করে মূলত এই 2 ডিসেম্বর যে শান্তি চুক্তি বর্ষপূর্তি দিবসটি আসলে জনসংহতি সমিতি এটি পালন করে থাকেন বেশ 3টি জেলায়, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। বলে রাখি 1997 সালে 2 ডিসেম্বর যে চুক্তিটি হয়েছিল মূলত তার পূর্বে যে বিষয়টি গত 2 যুগ ধরে মূলত সেখানে আসলে পার্বত্য অঞ্চলে 3 জেলাতেই রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাত তৈরি হয়েছিল, যে কারণে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। সেটি আসলে একেবারে পার্বত্য অঞ্চলে স্থায়ী যে শান্তি প্রক্রিয়া সেটি আসলে নিশ্চিত করার জন্যই এই চুক্তিটি সম্পাদন হয়েছিল আওয়ামী লীগ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যকার এই চুক্তিটি। কিন্তু এখন যেটি হয়েছে যে গত 28 বছর পেরিয়ে গেলেও এই যে শান্তির যে দৃশ্য, সেই শান্তি আসলে পার্বত্য চট্টগ্রামে ফিরেনি। এটি যেমন সাধারণ মানুষ বলছে, একই সঙ্গে চুক্তি স্বাক্ষরকারী দল জনসংহতি সমিতির নেতারাও বলছেন। আমি সকাল থেকে দেখেছি রাঙ্গামাটির যে জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গণে আজকে এই চুক্তির 28 বছর পূর্তি উপলক্ষে জনসংহতি সমিতি গণসমাবেশের আয়োজন করেছে। সেখানেও আসলে তারা নেতারা এই অভিযোগটি করছেন। তারা এখন চাচ্ছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী যে নির্বাচিত সরকার হবে তারা যেন দৃষ্টি দিয়ে, সুনজর দিয়ে এই চুক্তি বাস্তবায়ন করে, সেই প্রত্যাশাই তারা করছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। অনেক রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন পার্বত্য চট্টগ্রাম চুক্তির 28 বছর পূর্তি উপলক্ষে যে গণসমাবেশ তার সবশেষ খবরাখবর। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে উল্লেখযোগ্য অবদান রেখে চলছে। আর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় কমিশন প্রাপ্ত নবীন অফিসারদের দীর্ঘ সময় প্রশিক্ষণ শৃঙ্খলা কাজে লাগিয়ে দেশের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান তিনি। আর এর আগে সকালে 9টার কিছু পরে সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনা সদস্যরা তাকে অভিবাদন জানান। এরপরে খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন ও নবীন অফিসারদের অভিবাদন গ্রহণ করেন তিনি। 89তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট 184 জন অফিসার ক্যাডেট ও 60তম BMA স্পেশাল কোর্সের 20 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত নবীন সেনা কর্মকর্তাদের মাঝে 183 জন পুরুষ ও 21 জন নারী কর্মকর্তা রয়েছেন। প্রিয় অফিসার ক্যাডেট বৃন্দ, আজকের এই দিনটি আমাদের সকলের জন্য আনন্দের দিন, কারণ বিএমএতে দীর্ঘ 3 বছরের কঠোর পরিশ্রম শেষে আজ তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ। আমার প্রত্যাশা তোমাদের সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী উত্তরোত্তর উন্নত সমৃদ্ধ হবে, দেশের মানুষের আস্থা অর্জন করবে এবং 21 শতাব্দীর জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পুনর্তফসিল অনুযায়ী মনোনয়ন ফর্ম বিতরণ আজ থেকে শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী 4 ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ আর জমাদান কার্যক্রম চলবে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যপত্রের জন্য সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে সন্দীপন শুভ। জানতে চাই যে শিক্ষার্থীদের কেমন সাড়া পাওয়া যাচ্ছে এই প্রথম দিনে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক 20 জানুয়ারি যে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে শাকসু নির্বাচনের, সেই তারিখের লক্ষ্যে কিন্তু আজকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে এবং আজকে থেকে কিন্তু যে কয়েকটি বিষয় তারা মাথায় রেখে মনোনয়ন ফরম বিতরণ করছেন, তার মধ্যে একটি হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড, এর পাশাপাশি তাদের যে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড, এর পাশাপাশি যদি বলি সেক্ষেত্রে ডুপ টেস্টের রেজাল্ট কিন্তু লাগবে। একটি নতুন একটি ধারা সৃষ্টি করেছেন এই বিশ্ববিদ্যালয় থেকে যে যারা ডুপ টেস্টে উত্তীর্ণ হবেন তারাই একমাত্র প্রার্থী হতে পারবেন। এবং মনোনয়ন ফর্ম বিতরণের যে বিষয়টি বা আপনি যেটি বলছিলেন যে শিক্ষার্থীদের এখানে আগ্রহ বা প্রার্থীদের আগ্রহ, কিন্তু আমরা আগে দেখেছিলাম তেমনটি কিন্তু এখন সেটি লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ এখন পর্যন্ত কোনো প্রার্থী এখান থেকে মনোনয়ন ফর্ম তারা সংগ্রহ করেননি। তবে এখানকার শিক্ষকদের সাথে বা নির্বাচন কমিশনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে হয়তো বা সময় যত গড়াবে ততই হয়তো বা প্রার্থীদের উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং তারা এখান থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন। আর একটু জানিয়ে রাখতে চাই, গত 24 নভেম্বর এখানে প্রথম যে পুনঃতফসিলটি ঘোষণা করা হয়, এরপর 26 নভেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরবর্তীতে কিন্তু গতকালকেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। 6টি হলে 9000-এর থেকে বেশি শিক্ষার্থী কিন্তু ভোটার হিসাবে এখানে তাদের চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম প্রণয়ন করা হয় এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এগুলো প্রকাশ করা হয়। এর পাশাপাশি যদি জানিয়ে রাখতে চাই যে এই 6টি যে হল রয়েছে, সেই 6টি হলে মোট প্রত্যেকটি হলে কিন্তু 9টি করে পদ রয়েছে। পাশাপাশি শাকসু নির্বাচনে 23টি পদ রয়েছে। মোট 32টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন এখানকার যারা প্রার্থীরা রয়েছেন এবং এখানে বিভিন্ন দলেরও আগ্রহ রয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। তবে এখন পর্যন্ত আমরা তেমন কোনো প্রার্থীকে দেখতে পাইনি তারা মনোনয়ন ফরম নেওয়ার জন্য। তবে এখানকার যারা নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট শিক্ষকরা রয়েছেন তারা বলছেন যে হয়তো বা বেলা যত গড়াবে ততই শিক্ষার্থীদের আগ্রহ বা প্রার্থীরা কিন্তু এখানে আসবে। তো এর মধ্যে একজন প্রার্থী কিন্তু ইতোমধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। হয়তো বা বেলা যত গড়াবে ততই হয়তো বা প্রার্থীদের আগ্রহ বাড়বে, তেমনটি আমরা আশা করছি। অনেক এই ছিল আসলে শাকসু নির্বাচনের মনোনয়ন ফোরামের সর্বশেষ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের সবশেষ খোঁজখবর রাখছিলাম, আমাদের সঙ্গে সন্দীপন যুক্ত ছিলেন। হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছে, আর এই ঘটনায় আহত হয়েছে তার সহকারী। মঙ্গলবার সকাল 7টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে মৌচাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বিভিন্ন পণ্য বোঝাই সিলেটগামী একটি পিকআপ মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, আর এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসবে ঘটনাস্থলেই নিহত হন চালক। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছে মরদেহ উদ্ধার করে, আর আহত অবস্থায় সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে চুয়াডাঙ্গায় সোহেল রানা নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের একটি মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা বেলগাছি গ্রামের বকচরপাড়ার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা জেনেছি যে পূর্ব শত্রুতার যে রয়েছে, তো এখানে গতকাল সে বের হয়েছিল এই খেজুর গাছের যে কাজ সে করে গাছি হিসেবে। বের হওয়ার পর 4টার দিকে বের হয়েছিল, তারপরে সে আর বাড়ি ফিরেনি। সকালে যখন এই খেজুর গাছে তার বাবা আসে তখন একটা গলা কাটা একটা লাশ পাওয়া যায়। তো এটা সুরতহাল করা হয়েছে এই লাশের। এই সুরতহাল পরবর্তীতে এটা মর্গে পাঠানো হবে পোস্টমর্টমের জন্য, এবং যারাই এর সাথে যুক্ত থাকুক না কেন অপরাধী, আমরা তাদেরকে গ্রেপ্তার করব। পাবনায় শুটকির চাতালে বেড়েছে ব্যস্ততা। নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত শুরু হয়ে মার্চ পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ, যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় দেশের বাইরে।
তবে চলতি বছর লবণ আর মাছের দাম বেশি হওয়ায় উৎপাদন কমছে বলছে খাত সংশ্লিষ্টরা। সোহাগ মল্লিকের তোলা ছবিতে মাসুদ রানার প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। শীতের আনমোড়া ভেঙে শুটকির চাতালে ব্যস্ত মৎস্যজীবী শ্রমিক। এমন চিত্র চোখে পড়বে পাবনার চলন বিল, গাজনার বিল, ঘুঘুদহ বিল সহ বিভিন্ন স্থানে। বিল, নদ নদীর দেশি মাছের উপর ভিত্তি করে চলে শুটকির উৎপাদন। বিল ও নদীর পাড়ে গড়ে তোলা হয়েছে শুটকি তৈরির অস্থায়ী চাতাল। বর্ষার শেষে বিলের পানি কমে, বাড়ে সূর্যের তাপ। এ সময় বিল, নদ নদী থেকে পুঁটি, খলসে, ট্যাংরা, টাকি সহ দেশীয় প্রজাতির ছোট মাছ ধরে বাঁশের তৈরি মাচায় কড়া রোদে শুকানো হয়। নভেম্বর-ডিসেম্বর থেকে শুরু করে মার্চ পর্যন্ত চলে এই কার্যক্রম। লবণ ও মাছের দাম বেশি হওয়ায় কমেছে শুটকি তৈরির যোগ্য। এখানকার শুটকি বড়বাজার, নীলফামারী, সৈয়দপুর ও ফরিদপুরের ভাঙা। রপ্তানি হয় বেশ কয়েকটি দেশেও। মাছ যে দামে কিনতেছে আসলে পার্টিটা সে দাম বিক্রি পায় না। ওই সৈয়দপুর গেলে পরে ওই দাম দিতেই চায় না। অনেকের দাম ধরেন ৬,০০০ আছে, ৭,০০০ আছে, এই মন বিক্রি হয়। বেতন আমাদের প্রতিদিন ৬০০ টাকা, কাজ করি ধরেন 2 মাস 2.5 মাস। লবণের দাম, গাড়ি খরচ, এসব বহুত আমার খরচ বেড়ে যায়, আমার খুব পড়তে হয় না। সরকার যদি আমাদের এই ক্ষুদ্রভাবে সহযোগিতা করতো কিছুটা, তাহলে আমরা একটু লাভবান হতাম। কারিগরি সহায়তার পাশাপাশি ঋণ সহায়তার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। শুটকি উৎপাদনকারীদের আমরা কারিগরি পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে থাকি। শুটকি উৎপাদনকারীদের যদি কোনো আর্থিক সংকট থেকে থাকে, বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে তারা লোন নিতে পারবে। আর মৎস্য অফিস থেকে ক্ষুদ্র ঋণ নামে একটা ঋণ আছে, সাধারণত এগুলো চাষিদের দেওয়া হয়। তবে শুটকি উৎপাদনকারীরা যদি প্রয়োজন মনে করে আবেদন করতে পারবে। এবছর জেলায় শুটকির লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে 150 টন। মাসুদ রানা, এখন, পাবনা। আখ চাষিদের কাছ থেকে ব্যাংকের চেয়েও বেশি সুদ নিচ্ছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন BASF-IC। আর এতে বাড়তি খরচে আখ চাষে নিরুৎসাহিত হচ্ছেন কৃষকরা। জাহেদুল ইসলাম সুমনের ছবিতে মাহবুব হোসেনের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। আখ চাষ বাড়াতে এবং মিলে সরবরাহ নিশ্চিত করতে কৃষকদের সার, বীজ সহ প্রয়োজনীয় উপকরণ ঋণ হিসেবে দেয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন BASF-IC। কিন্তু সেই ঋণ নিয়ে চাষের লাভের বদলে ক্ষতি হচ্ছে বেশি। কারণ ব্যাংকের তুলনায় 2 থেকে প্রায় 3% পর্যন্ত বেশি সুদ হার আদায় করছে প্রতিষ্ঠানটি। কৃষি খাতে আখ চাষে বাংলাদেশ ব্যাংক সুদ হার ঠিক করেছে 11%, কিন্তু কর্পোরেশন নিচ্ছে 13 থেকে 13.25% পর্যন্ত। কৃষি সংগঠনগুলো বলছে লোকসানি মিলগুলোকে টিকিয়ে রাখতে কৃষকের উপরই চাপানো হচ্ছে বাড়তি বোঝা। এতে ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন চাষিরা। এটা আমি বলবো যে আমরা তো লোকসানে পড়ছি, কারণ 11% কোনটি আর 13% কোনটি। সুগার মিলের আখ চাষি আমরা আখ দিয়ে মিল আমাদের আখে চলে, আর আমাদের সার্ভিস দেওয়ার জন্য চার্জ কাটবে, এটা তো কোনোভাবে কাম্য না। দেশে 15টি সুগার মিল থাকলেও বর্তমানে চালু আছে মাত্র 9টি। এসব মিলে যুক্ত 52,000 আখ চাষির মধ্যে চলতি 2024-25 মৌসুমে ঋণ বিতরণ করা হয়েছে 80 কোটি টাকা। আমাদের কৃষকের মধ্যে সুগার মিল কর্তৃক যে ঋণটা দেওয়া হয়, দেখলাম যে সুদের হার বাংলাদেশ ব্যাংকের নীতির বাহিরে। সম্প্রতি নাটোর সুগার মিলে 2025-26 মারাই মৌসুমের উদ্বোধনী দিনে কৃষকরা সুদ হার কমানোর দাবি জানান। ব্যাংক ও কর্পোরেশনের সুদ একই অঙ্কে আনার পরিকল্পনার কথা জানায় BASF-IC। আমরা যে ঋণ দেই, ঋণের যে সুদ সেটি আমরা ব্যাংকের সাথে সমন্বয় করে এটি আমরা কর্পোরেশন কোনো লাভ নিব না। ব্যাংকে যে রেট আমরা এটি তারা আপনারা যেটা আবেদন করেছেন এটার ব্যাপারে আমি নিশ্চয়ই আমাদের বোর্ডে এটি উত্থাপিত হবে এবং আশা করি এটা একটা সমাধান হবে। মাহবুব হোসেন, এখন, নাটক। আর এর মধ্য দিয়ে শেষ করছি এখন জনপদের আয়োজন। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, ব্যাহত বার্ষিক পরীক্ষা দাবি না মানা পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা, উদ্বিগ্ন অভিভাবকরা।
চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম পারিবারিক আদালত। বাসায় বসেই করা যাবে মামলা, অনলাইনে শেষ হবে পুরো প্রক্রিয়া। পার্বত্য চুক্তির ২৮ বছরেও ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি। ভূমি সমস্যা আর আলাদা ভোটার তালিকা না হওয়ায় মূল অন্তরায় দাবি বাসিন্দাদের। এবং পাবনায় শুটকির চাতালে বেড়েছে ব্যস্ততা। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে কর্মযজ্ঞ। লবণ ও মাছের দাম বেশি হওয়ায় কমেছে উৎপাদন। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।